আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5 মানব শরীর তত্ত্বের শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা যেই সব টপিকস নিয়ে আলোচনা করব, এক নাম্বার হচ্ছে শ্বসন, 2 নাম্বার হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ, আর 3 নাম্বার হচ্ছে শ্বাসক্রিয়া, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, 4 নাম্বার হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, আর 5 নাম্বার গ্যাসীয় আদান প্রদান, 6 নাম্বার হচ্ছে শ্বসনতন্ত্রের রোগসমূহ, আর 7 নাম্বার হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। এই 7টি টপিকস নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো চলো প্রথমে শ্বসন কি জেনে নেওয়া যাক। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। এই শ্বসন আবার 2 প্রকার, একটি হচ্ছে বহিঃশ্বসন এবং অন্যটি হচ্ছে অন্তঃশ্বসন। যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের রক্ত ও পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে, শ্বসন অঙ্গের রক্ত এবং পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাকে বলা হয় বহিঃশ্বসন, মনে রাখবা। আর যে শ্বসনের যে পর্যায়ে রক্ত দ্বারা শ্বসন গ্যাস পরিবাহিত হয় এবং কোষ খাদ্যবস্তুর জারণ সংঘটিত হয় তাকে অন্তঃশ্বসন বলে। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। বহিঃশ্বসন হচ্ছে একটি ভৌত প্রক্রিয়া, আর অন্তঃশ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসনের এই প্রক্রিয়ায় রক্ত ও পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে, কিন্তু অন্তঃশ্বসনে এই প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেন দ্বারা খাদ্যবস্তু জারিত হয় এবং উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড ও শক্তি। বহিঃশ্বসনে এনজাইমের ভূমিকা নেই, কিন্তু অন্তঃশ্বসনে এনজাইমের ভূমিকা আছে। শক্তি উৎপাদিত হয় না বহিঃশ্বসনে, কিন্তু অন্তঃশ্বসনে শক্তি উৎপাদিত হয়। আচ্ছা, এখন আসো মানুষের শ্বসনতন্ত্রকে প্রধানত 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে: বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে প্রথম নাসা ছিদ্র থেকে শুরু করে এটা শুরু হয়েছে, আর শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস। আচ্ছা, তাহলে চলো এখানে দেখো ফিগারের মধ্যে দেওয়া আছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আছে হচ্ছে নাসা গহ্বর, নাসা গলবিল, এপিগ্লটিস, স্বরযন্ত্র। আর বায়ু পরিবহন অঞ্চলে আছে ট্রাকিয়া, ব্রঙ্কাস আর ব্রঙ্কিউল। শ্বসন অঞ্চলে আছে ফুসফুস, অ্যালভিউলাই এবং ডায়াফ্রাম। তো চলো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। সম্মুখ নাসারন্ধ্র, এই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করে এবং বাইরে বের হয়। নেসাল সেপ্টাল দিয়ে এটি পৃথক থাকে। তারপর আসে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? ভেস্টিবিউল হচ্ছে নাসারন্ধ্রের পরে নাকের ভিতরের অংশের নাম ভেস্টিবিউল, এবং এতে লোম থাকে যা বাতাস পরিষ্কারে অংশ নেয়, এবং লোমগুলো ছাঁকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে অংশ নেয়। নাসা গহ্বর মিউকাস ক্ষরণকারী এবং অলফ্যাক্টরি কোষ থাকে, এবং অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এরপর আসো পশ্চাৎ নাসারন্ধ্র। 2টি থাকে এবং এদেরকে কোয়ানা বলে, পশ্চাৎ নাসারন্ধ্র এবং নাসা গহ্বরদ্বয় যে 2টি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিল উন্মুক্ত হয় তাদেরকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। তারপর আসো নাসা গলবিল। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে নাসা গলবিল অবস্থিত এবং এরপরে মুখ গলবিল বা ওরোফ্যারিংস, যা স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত। এটি গলবিল পর্যন্ত বিস্তৃত। তারপর আসো স্বরযন্ত্র। স্বরযন্ত্র হচ্ছে তরুণাস্থি দিয়ে নাসা গলবিলের নিচের অংশে ঠিক সামনের দিকের অংশ এবং কয়েকটি তরুণাস্থি টুকরায় গঠিত, এবং গলার সামনের দিকে এর যে অংশ, এগুলোর মধ্যে থাইরয়েড গ্রন্থি তরুণাস্থি সবচেয়ে বড়, এবং এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে, পুরুষের ক্ষেত্রে এটা হয়। আর হাত দিলে এর অবস্থান বোঝা যায়, এবং বাইরে থেকে দেখা যায় একে অ্যাডামস অ্যাপল বলা হয়, এবং এটি থাইরয়েড তরুণাস্থির অংশ। এর ভিতরে সরলরজ্জু বা বোকাল কর্ড থাকে, এবং সরলরজ্জু সৃষ্টি করা হচ্ছে তার প্রধান কাজ। এছাড়াও স্বরযন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লটিস। স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে এবং এর অভ্যন্তরে থাকে মিউকাস আবরণী ও সরলরজ্জু বা বোকাল কর্ড। এখন আসো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের ক্ষেত্রে প্রথমে শ্বাসনালী বা ট্রাকিয়া।
শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালী বা ট্রাকিয়া ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত প্রায় 12 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া বলা হয়। এবং এটি 16 থেকে 20টি সি আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত এবং ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত। 12 সেন্টিমিটার লম্বা অন্তঃপ্রাচীরে সিলিয়া অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। তরুণাস্থি সি আকৃতির না হয়ে যদি গোল হতো তাহলে কি সমস্যা হতো? কারণ গোল হলে ষড়যন্ত্রের পেছনে গোলাকার অন্যান্য সংকোচন প্রসারণে ক্ষতি হতো। এই হলো শ্বাসনালী। তারপর আসো ব্রঙ্কাস। ট্রাকিয়া বিভক্ত হয়ে দুটি ব্রঙ্কাসে বিভক্ত। এই ট্রাকিয়া দেখো, এখানে ট্রাকিয়া বিভক্ত হয়ে দুটি ব্রঙ্কাস, একদিকে ডান দিকে এবং বাম দিকে চলে গেছে দুটি ব্রঙ্কাস। ডান ব্রঙ্কাস ছোট এবং প্রশস্ত। ডান ব্রঙ্কাস যেটি আছে সেটি কি ছোট এবং প্রশস্ত, কিন্তু বাম ব্রঙ্কাস হচ্ছে লম্বা এবং সরু। বাম ব্রঙ্কাস হচ্ছে লম্বা এবং সরু। কোন ফুসফুস জীবাণু দ্বারা আক্রান্ত হয় বেশি? সেটা হচ্ছে ডান ফুসফুস, কারণ ডান ব্রঙ্কাস ছোট। এটা মনে রাখার চেষ্টা করবো। এখন আসো বায়ু পরিবহন চক্র। বায়ু পরিবহন চক্রের ক্ষেত্রে কি হয়? প্রথমে সম্মুখ নাসারন্ধ্রে আসে, তারপর ভেস্টিবিউল, নাসাগহ্বর, তারপর বায়ু আসে পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল, ষড়যন্ত্র, এরপর আসে শ্বাসনালী এবং ব্রঙ্কাস, তারপর আসে একবারে ফাইনালি হচ্ছে ফুসফুসে আসে বায়ু। এ হলো বায়ু পরিবহন চক্র। এখন আসো শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলের ক্ষেত্রে দুইটা ফুসফুস কে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্বসন অঞ্চলে। এবং ফুসফুস আমরা জানি দুইটা ভাগে বিভক্ত, দুইটা খণ্ডে, একটা হচ্ছে ডান খণ্ড এবং অন্যটি হচ্ছে বাম খণ্ড, বাম ফুসফুস। তো ডান খণ্ড যেটি আছে সেটি হচ্ছে 3 খণ্ড, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। 2 খণ্ডে বিভক্ত। আচ্ছা, ডান ফুসফুস 3 খণ্ডে বিভক্ত। তাহলে দেখো, ফুসফুস হচ্ছে প্লুরা নামক আবরণী দ্বারা আবৃত থাকে এবং ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলা হয়। ফুসফুস হচ্ছে সংখ্যায় 2টি এবং হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ, আর ওজনে 625 গ্রাম। ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে, অর্থাৎ প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত থাকে। এই প্লুরার বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল এবং ভিতরের স্তরকে বলা হয় ভিসেরা। এই হলো ফুসফুস। এখন আসো ব্রঙ্কিউল বা শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষের ক্ষেত্রে শ্বসন বৃক্ষ হচ্ছে প্রথমে কি ট্রাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কাস, দেখো এই যে ব্রঙ্কিউল, তারপর হচ্ছে কি ব্রঙ্কিউল, ট্রাকিয়া, তারপর হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিউলাস, অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস। তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিউলার থলি। এটাকে বলা হয় একত্রে শ্বসন বৃক্ষ। এটা দেখো একটা উল্টানো বৃক্ষের মতো, এই চিত্রটা, এই ফিগারটা দেখো, একটা উল্টানো গাছের ডালের মতো, তাই না? তো এই জন্য এটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। এখন আসো অ্যালভিউলাসে ব্রঙ্কাস ও ব্রঙ্কিউলের গঠন। ব্রঙ্কাস কি? ব্রঙ্কাস হচ্ছে বক্ষগহ্বরের ট্রাকিয়া শেষ প্রান্ত দুটি ডান ও বাম শাখায় বিভক্ত হয়, এদের নাম ব্রঙ্কাই। এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত, 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টি অ্যালভিউলার দৃশ্যমান খণ্ডে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি 2 ভাগে ভাগ হয়ে বাম ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করে। ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ব্রঙ্কাস পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ক্ষুদ্রাকার ব্রঙ্কিউল গঠন করে। ব্রঙ্কিউল 2 ধরনের, প্রান্তীয় আর হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এখানে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তরুণাস্থি কোথায় ব্রঙ্কাসে বেশি থাকে আর কি ব্রঙ্কিউলে থাকে না। ব্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রঙ্কাসের ব্যাস বেশি থাকে কিন্তু ব্রঙ্কিউলের ব্যাস কম থাকে। উৎপত্তি ট্রাকিয়া হতে ব্রঙ্কাস আর ব্রঙ্কিউল হচ্ছে ব্রঙ্কাস হতে। বায়ু পরিবহনের ক্ষেত্রে ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের ক্ষেত্রে মূলত গ্যাসীয় বিনিময়ের সাথে যুক্ত। এখন আসে অ্যালভিউলাসের গঠন। অ্যালভিউলাসের ক্ষেত্রে ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিউলাস। এগুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছাবদ্ধ, অতি ক্ষুদ্রাকায় এবং বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময় তল বা গ্যাস এক্সচেঞ্জ সারফেস গঠন করে। এবং প্রত্যেক অ্যালভিউলাস কোষ প্রাচীর অত্যন্ত পাতলা ধরনের হয়ে থাকে। চাপা স্কোয়ামাস এপিথেলিয়ামে কোষে গঠিত হয়, সহজে গ্যাসের পরিবহন ব্যাপন করতে পারে। অ্যালভিউলাস প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধারণ করে এবং ম্যাক্রোফেজ অণুজীব ও অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে। এগুলো ফুসফুসের অ্যালভিউলাই। এখন আসো সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট হলো কি? সারফেক্টেন্টের রাসায়নিক নাম হচ্ছে ডাইপালমিটাইল ফসফাটিডাইল
ফসফাটিডাইল কোলিন, অর্থাৎ এটি হচ্ছে অ্যালভিলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে যা এই প্রাচীরের ভিতরের দিকে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, এবং এটি 23 সপ্তাহ বয়সে এটি প্রথম ক্ষরণ হয় এবং 24 সপ্তাহের পূর্বে এই জন্য মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয় না। তাহলে সারফেক্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা মনে রাখার চেষ্টা করবা। এরপর আসো শ্বসনতন্ত্রের কাজ। শ্বসনতন্ত্র কি কি কাজ করে? শ্বসনতন্ত্র গ্যাসের বিনিময়ে সহযোগিতার অক্সিজেন ভেতরে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে, এবং শক্তি উৎপাদন করে অন্তঃশ্বসনের মাধ্যমে। পানি সাম্য বজায় রাখে, 400 থেকে 600 মিলিলিটার পানি বের হয় শ্বসনের মাধ্যমে। অ্যাসিড ক্ষার সাম্যতা বজায় রাখে, শব্দ উৎপাদন করে ল্যারিংসের মাধ্যমে, এবং হোমিওস্টেসিস শরীরের স্থিতাবস্থা বজায় রাখে। উদ্বায়ী গ্যাস নিষ্কাশন করে, যেমন ইথার, অ্যামোনিয়া, এগুলো শ্বসনের মাধ্যমে নিষ্কাশিত হয়। এগুলো শ্বসনতন্ত্রের কাজ। তারপর আসো শ্বাসক্রিয়া বা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে শ্বাসক্রিয়া বা ব্রেথিং বলে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটা বহিঃশ্বসন প্রক্রিয়া। বক্ষগহ্বরে আয়তন হ্রাস বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন সংকুচন প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দু ধরনের পেশি ক্রিয়ায় বক্ষগহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধিটা ঘটে। যেমন এক নাম্বার হচ্ছে বক্ষ ও উদর গহ্বরের মাঝে অবস্থিত মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আর অন্যটি হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে পরশুকা সমূহের ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি। শ্বাসক্রিয়ার 2টি পর্যায় সম্পূর্ণ, একটা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এবং অন্যটি হচ্ছে নিঃশ্বাস বা হচ্ছে কি শ্বাস ত্যাগ। তাহলে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি। প্রশ্বাস, যে প্রক্রিয়ায় অক্সিজেনটা আমরা গ্রহণ করি সেটাকে বলা হয় প্রশ্বাস। তাহলে প্রশ্বাস প্রক্রিয়ায় অক্সিজেনটা আমাদের নাকের ভিতর দিয়ে ঢুকবে, তাই না? আর নিঃশ্বাস হচ্ছে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বের হবে আমাদের ভিতর থেকে, কার্বন ডাইঅক্সাইডটা বের হবে, সেটাকে বলা হয় হচ্ছে কি নিঃশ্বাস। আর অন্তঃশ্বসন বলা হয় যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে দেহে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ শক্তি উৎপন্ন করে এটিপি, তাকে বলা হয় অন্তঃশ্বসন। এখন আসো, এগুলো হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অঙ্গ। মধ্যচ্ছদা হচ্ছে যে পর্দা আমাদের বক্ষ উদরকে পৃথক করে রাখে, তাকে মধ্যচ্ছদা বলা হয়। তাহলে মধ্যচ্ছদা হচ্ছে এই যে দেখো, এই যে এখানে কালার অংশটা আছে, এটি হচ্ছে মধ্যচ্ছদা। আর ইন্টারকোস্টাল পেশি হচ্ছে পরশুকার মাঝে পেশি শ্বসনে সাহায্য করে। পরশুকার মাঝে যে পেশিগুলো থাকে মাঝখানে, এইগুলো হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশি। এই হলো আমাদের শ্বসনে যেসব অঙ্গ সংশ্লিষ্ট। এখন আসো আমরা শ্বসনের বিস্তারিত, কিভাবে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ হয় এবং কিভাবে নিঃশ্বাস ত্যাগ হয় সেটা আমরা দেখি। এক নম্বর হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। প্রশ্বাস বা শ্বাস গ্রহণের ক্ষেত্রে কি হয়? ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয় এবং ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। একই সময়ে নিম্নভাগের পরশুকাগুলো কিছুটা উপরে উঠে আসায় বক্ষগহ্বরের পার্শ্বীয় এবং অগ্রপশ্চাৎ ব্যাসও বেড়ে যায়। ইন্টারকোস্টাল পেশি সংকুচনের ফলে পরশুকার দেহ বা শ্যাফট কি হয়? পরশুকা দেহ বা শ্যাফট উত্তোলিত হয়, এতে স্টার্নাম উপরে উঠে সামনে সঞ্চালিত হয়, ফলে বক্ষ অগ্রপশ্চাৎ ব্যাস অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। এভাবে ডায়াফ্রাম ও পরশুকা পেশির সংকুচনের ফলে বক্ষীয় গহ্বর সব দিকে বেড়ে যায়, এ কারণে ফুসফুস প্রসারিত হয়। আর ফুসফুস প্রসারিত হলে এর ভিতরের আয়তনও বেড়ে যায়, এবং তখন কি হয়? প্রসারিত ফুসফুসের অভ্যন্তরীণ চাপ বাতাসের সাধারণ চাপ অপেক্ষা কম হয়, নাসিকাপথের ভেতর দিয়ে আসা বাতাস ফুসফুসে প্রবেশ করে। এই হলো প্রশ্বাস প্রক্রিয়া। এখন আসলে নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে হয়? নিঃশ্বাস হচ্ছে কি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটি প্রশ্বাসের পরপরই সংঘটিত হয় এবং প্রশ্বাসে অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ বা শিথিলতার জন্য এই নিঃশ্বাস প্রক্রিয়াটা ঘটে। আচ্ছা, এই হলো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। এখন আসো কিভাবে হয়। প্রশ্বাসের সময় কি হয়? প্রশ্বাসের সময় পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু নাসারন্ধ্র পথে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল, তারপর অ্যালভিলা এবং তথা ফুসফুসে প্রবেশ করে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে হয় ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড
সমৃদ্ধ বায়ু অ্যালভিউলাসে যায়, অ্যালভিউলাস থেকে ব্রঙ্কিউল, ব্রঙ্কাস, নাসাপথ, তারপর নাসারন্ধ্র পথে বাইরে নিষ্কাশিত হয়। আর শ্বসন হচ্ছে একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে এই প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার ঘটে, কিন্তু নবজাতক শিশুতে সেটা 40 বার সংঘটিত হয়। এই ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এখন আসো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য দুইভাবে এটা নিয়ন্ত্রিত হয়। একটি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং অন্যটি হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটার কেন্দ্র হচ্ছে শ্বাসকেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার, শ্বসন অঙ্গে প্রতিবর্তী ক্রিয়া, তারপর অন্যান্য স্নায়বিক উদ্দীপনা স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে হয়। আর রাসায়নিকের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নটা করা হয়, ভূমিকা পালন করে রাসায়নিক নিয়ন্ত্রণে। তাহলে বুঝতে পারছো, স্নায়বিক নিয়ন্ত্রণে শ্বাসকেন্দ্র, শ্বসন অঙ্গে প্রতিবর্তী ক্রিয়া, অন্যান্য স্নায়বিক উদ্দীপনা, এগুলো স্নায়বিক নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণ করে। আর রাসায়নিকের ক্ষেত্রে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন। তো এখন আসলে এগুলো বিস্তারিত জানি। মস্তিষ্কের 4টা কেন্দ্র থাকে যা শ্বাস প্রশ্বাসে ভূমিকা পালন করে। 1 নাম্বার হচ্ছে প্রশ্বাস কেন্দ্র বা ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এগুলো মিডুলার পশ্চাৎ পাশে থাকে। তারপর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন নিঃশ্বাস কেন্দ্র, এটি মিডুলার সামনের দিকে থাকে। আর নিউমোট্যাক্সিক সেন্টার, এটি পন্সের অবস্থান হচ্ছে পন্সের উপরের দিকে এবং কাজ হচ্ছে শ্বাসের গভীরতা বাড়ায়। অ্যাপনিউস্টিক সেন্টার, এটি পন্সের নিচের দিকে অবস্থিত এবং শ্বাস প্রশ্বাসে প্রাবল্য নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে 4টা কেন্দ্র। এখন আসো রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয়। রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেমোরিসেপ্টর হচ্ছে কি, যে নিউরন গুচ্ছ দ্বারা রাসায়নিক পরিবর্তনে সাড়া প্রদান করে, এটাকে বলা হয় কেমোরিসেপ্টর। এবং এটা 2 ধরনের হয়ে থাকে, কেন্দ্রীয় আর হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় ক্ষেত্রে মেডুলায় অঙ্কীয় তলে উদ্দীপ্ত হয়, আর প্রান্তীয় ক্ষেত্রে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক আর্চে উদ্দীপ্ত হয়। স্নায়বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয়, মেডুলাতে পেসমেকার কোষ উদ্দীপ্ত হয়, উদ্দীপনা প্রবাহিত হয় ফ্রেনিক এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে, ইন্টারকোস্টাল পেশি এবং মধ্যচ্ছদা সংকুচন, তারপর হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস নিঃশ্বাসে স্নায়বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় বলে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে আমরা তেমন ভাবি না, তাই না? পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় শ্বসনের এই কেন্দ্র অবস্থিত। কেন্দ্রের নিচের অংশটি অঙ্কীয় প্রশ্বাস কেন্দ্র এবং কেন্দ্রের নিচের অংশটিকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র, আর উপরের অংশটি হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। মেডুলা প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ুর সাহায্যে ইন্টারকোস্টাল পেশির সঙ্গে সংযোগ রক্ষা করে এবং ব্রঙ্কিউল ও ব্রঙ্কাই মস্তিষ্কের সঙ্গে ভেগাস স্নায়ুর মাধ্যমে যুক্ত হয় এবং ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশিতে প্রেরিত ছন্দময় স্নায়ু উদ্দীপনার ফলে এসব অংশের শ্বসনিক আন্দোলন সংঘটিত হয়। প্রশ্বাসের কারণে ফুসফুস ফুলে ওঠে এবং ব্রঙ্কিউলে অবস্থিত রিসেপ্টরগুলো শটান হয়ে যায়, ফলে তা উদ্দীপ্ত হয়ে ভেগাস স্নায়ুর মাধ্যমে আরো বেশি স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। তখন প্রশ্বাস কেন্দ্র ও প্রশ্বাস সাময়িক বন্ধ থাকে। বহিস্থ ইন্টারকোস্টাল পেশি তখন শিথিল হয়, ফুসফুসের টিস্যু চুপসে যায়, ফলে নিঃশ্বাস ঘটে। এরপর ব্রঙ্কিউল শটান থাকে না, রিসেপ্টরগুলো উদ্দীপ্ত থাকে না, প্রশ্বাস কেন্দ্র তখন সক্রিয় হয়ে যায়, আবার প্রশ্বাস শুরু হয়। এভাবে সম্পূর্ণ চক্রটি আজীবন ছন্দায়িত বা পুনরাবৃত্ত হয়ে থাকে। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে হচ্ছে মেডুলা, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে হচ্ছে কি মেডুলা। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। তারপর আসো আন্তঃকেন্দ্রের সমন্বয়। নিউমোট্যাক্সিক কেন্দ্র শ্বসনের হারকে সীমিত করে দেয়, প্রশ্বাস কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ রেখে। অ্যাপনিউস্টিক কেন্দ্র প্রশ্বাসকে আরো দীর্ঘায়িত করতে কাজ করে। নিঃশ্বাস কেন্দ্র জোরপূর্বক নিঃশ্বাস নিয়ন্ত্রণে কাজ করে। এখন আসো হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। যখন ফুসফুস বেশি প্রসারিত হয়, টাইডাল ভলিউম 3 গুণের থেকে বেশি হয়, তখন কি হয়, স্ট্রেস রিসেপ্টর থেকে ব্রঙ্কাসের পেশি 10 নং করোটিক স্নায়ুতে প্রেরণ করে এবং প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়। এই প্রক্রিয়া ফুসফুসকে ফেটে যাওয়া থেকে রক্ষা করে। এটাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। তারপর আসো ফুসফুস সংক্রান্ত বিভিন্ন তথ্য। 1 নম্বর হচ্ছে টাইডাল ভলিউম। যে পরিমাণ বায়ু প্রতি স্বাভাবিক প্রশ্বাসে গ্রহণ করি আমরা বা নিঃশ্বাসে ত্যাগ করি তাকে বলা হয় টাইডাল ভলিউম, এবং এটি হচ্ছে 500 মিলিলিটার। 500 মিলিলিটার। রেসিডুয়াল ভলিউম, নিঃশ্বাস প্রক্রিয়ায় সর্বোচ্চ বায়ু ত্যাগ করার পরে যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় তাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম, এবং এটি হচ্ছে 1200 মিলিলিটার। ভাইটাল ক্যাপাসিটি, সর্বোচ্চ প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু একজন নিঃশ্বাসে ত্যাগ করে তাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি, এবং এটি হচ্ছে 4600 মিলিলিটার।
ওকে, দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, এগুলো মনে রাখবা। তারপর আসো গ্যাসীয় পরিবহন, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে কেন অক্সিজেন বাইরে বের না হয়ে ভেতরে প্রবেশ করে? কারণ ফুসফুসে অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি এবং রক্তবাহিকায় এর চাপ থাকে কত? 40 মিলিমিটার মার্কারি। চাপের পার্থক্যের কারণে এই বিনিময় ঘটে থাকে। অক্সিজেনের পরিবহন মূলত দুইভাবে হয়। অক্সিজেনের পরিবহন, তাহলে একটি হচ্ছে গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে, একটি হচ্ছে অক্সিজেনের পরিবহন এবং অন্যটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তাহলে আমরা প্রথমে অক্সিজেনের পরিবহনটা সম্পর্কে জানব। অক্সিজেন হচ্ছে মূলত দুইভাবে পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে এবং রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণের ক্ষেত্রে 100 মিলিলিটার রক্তে মাত্র 0.2 মিলিলিটার পরিবাহিত হয়, আর রাসায়নিক যৌগের ক্ষেত্রে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। রাসায়নিক যৌগরূপের ক্ষেত্রে অক্সিজেন রক্তে প্রবেশের পর লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং এটি এক ধরনের শিথিল রাসায়নিক যৌগ, যা অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিমুক্ত হয় এবং এই সংযোজন রক্তে অক্সিজেনের দ্রবীভূত অংশের চাপের উপর নির্ভরশীল। এই চাপ যত বাড়ে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তত বেশি সংযুক্ত হয়। আচ্ছা, অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাসীয় বিনিময়। তাহলে ভৌত দ্রবণ রূপে, তাহলে আমরা প্রথমে ভৌত দ্রবণ রূপে পড়লাম, রাসায়নিক যৌগ রূপে যেটা পড়লাম এর আগে কি ছিল এটা? ভৌত দ্রবণ রূপে আর হচ্ছে রাসায়নিক যৌগ রূপে, তাই না? রাসায়নিক যৌগ রূপে, ভৌত দ্রবণ রূপে প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আর রাসায়নিক তো পড়লাম অক্সি হিমোগ্লোবিন গঠনের মাধ্যমে। এখন আসো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তিনভাবে পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে ভৌত দ্রবণ রূপে, কার্বমিনো যৌগ রূপে এবং বাইকার্বনেট রূপে। ভৌত দ্রবণ রূপে কি হয়? কিছু পরিমাণ অর্থাৎ 5%। ভৌত দ্রবণ রূপে হচ্ছে, মনে রাখবা এটা হচ্ছে 5%। 5% কার্বন ডাইঅক্সাইড ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আর কার্বমিনো যৌগ রূপে হচ্ছে 27%। 27% কার্বন ডাইঅক্সাইড কার্বমিনো যৌগ রূপে পরিবাহিত হয়। আর বাকি 65% হচ্ছে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। ভৌত দ্রবণ রূপের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে এবং এই প্রক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। প্রতি 1000 কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে মাত্র 1 অণু কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে এবং সুতরাং কার্বন ডাইঅক্সাইড খুব সামান্য পরিমাণ অংশ কি হয়? কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। তারপর হচ্ছে কার্বমিনো যৌগ রূপে 27%। কার্বমিনো হিমোগ্লোবিন টিস্যু কোষ থেকে রক্তের প্লাজমায় আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপের NH2 এর সাথে যুক্ত হয়ে কার্বমিনো হিমোগ্লোবিন গঠন করে এবং কার্বমিনো প্রোটিন গঠনের মাধ্যমে কি হয়? 27 ভাগ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তারপর আসো বাইকার্বনেট রূপের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয় এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকায় পরিবাহিত হয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড প্রবাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ক্লোরাইড শিফট। এটাকে স্টার দিয়ে রাখো। এই ক্লোরাইড শিফটটা কিভাবে হয়? টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমা এবং পরে লোহিত কণিকায় প্রবেশ করে এবং কার্বনিক অ্যানহাইড্রেজে এনজাইমের উপস্থিতিতে লোহিত কণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেজ অনুপস্থিত থাকায় রক্তরসে খুব কম মাত্রায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং লোহিত কণিকায় উৎপন্ন বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বিশিষ্ট H+ এবং বাইকার্বনেট, তাহলে H+ এবং বাইকার্বনেট, ঠিক আছে? H+ এবং বাইকার্বনেট রূপে কি হয়? আয়নে পরিণত হয়। লোহিত কণিকায় বেশি মাত্রায় বাইকার্বনেট সঞ্চিত, এর ঘনত্ব প্লাজমার তুলনায় বেশি হয়। তাহলে এটি হচ্ছে প্লাজমা আর এটা হচ্ছে লোহিত কণিকা। আয়ন লোহিত কণিকা থেকে প্লাজমায় পরিব্যাপ্ত হয় অর্থাৎ ডিফিউশন হয় এবং প্লাজমায় সোডিয়াম প্লাস আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে প্লাজমা সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে।
এভাবে উৎপন্ন করে এবং লোহিত কণিকার মধ্যে পটাশিয়াম আয়নের সাথে বাইকার্বনেট আয়ন বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট, তাহলে এই দিক দিয়ে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট গঠন করে। এইভাবে হচ্ছে লোহিত কণিকা থেকে প্লাজমায় বাইকার্বনেট আয়ন আগমনের সাথে সমতা রেখে প্লাজমা থেকে ক্লোরাইড, অর্থাৎ এই প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন যেটা আছে সেটি কি হয়, লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকায় পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। পটাশিয়াম ক্লোরাইড গঠনের মাধ্যমে লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসে, ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয় প্লাজমার ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সেই ঘাটতি পূরণ করে। একেই মূলত কি বলা হয়, ক্লোরাইড শিফট বলা হয়। অর্থাৎ এই ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় এই আয়নের সমতা রক্ষা করার জন্য প্লাজমা থেকে ক্লোরাইড আয়নের প্রবেশ করাকে বলা হয় ক্লোরাইড শিফট। একে হার্টজ-জ্যাকব হ্যামবার্গার এর নাম অনুসারে ক্লোরাইড শিফটকে হ্যামবার্গার শিফটও বলা হয়। একে হ্যামবার্গার শিফটও বলা হয়, এটা মনে রাখার চেষ্টা করবা। হ্যামবার্গার শিফট, একে হ্যামবার্গার শিফটও বলা হয়ে থাকে। এখন আসো শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। লোহিত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। এর বর্ণের জন্য কি হয়, মূলত লোহিত কণিকাটা লাল দেখায়। লোহিত কণিকার সংখ্যা আধিক্যের কারণে রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও বহন করে। 4টি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু। এর প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন বা গ্লোবিন এবং লৌহ গঠনে হিম নিয়ে গঠিত। রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25 অনুপাতে উপস্থিত, অর্থাৎ 1:25 অনুপাতে উপস্থিত থাকে। হিমের 33.33% লৌহ এবং পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম এই লৌহ থাকে। এখন আসলে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ। শ্বাস প্রশ্বাসের কারণে কি হয়, সায়ানোসিস এমন একটি ক্লিনিক্যাল অবস্থা যখন অধিক ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের কারণে ত্বক এবং মিউকাস ঝিল্লি নীলচে দেখায়, তাকে বলা হয় সায়ানোসিস। তারপরে হচ্ছে টেকাই। দেখো সায়ানোসিসের কারণে কি হয়, কারণ অক্সিজেনের স্বল্পতার কারণে এটি হয়ে থাকে এবং এটি কোথায় পর্যবেক্ষণ করা হয়, জিহ্বার অগ্রভাগে, কানের লোবিউলে এবং নখে। তারপর টেকাইপিনিয়া, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুত হলে তাকে টেকাইপনিয়া বলা হয়। ব্র্যাডাইপনিয়া, স্বাভাবিক শ্বাসক্রিয়া থেকে ধীরে সম্পূর্ণ হলে তাকে ব্র্যাডাইপনিয়া বলা হয়। অ্যানেক্সিয়া, অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিত। হাইপোক্সিয়া, অক্সিজেনের স্বল্প উপস্থিতি এবং হাইপারক্যাপনিয়া, অধিক কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি। এখন আসলে সাইনাস কি। সাইনাস হচ্ছে অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ গহ্বর। অস্থির অভ্যন্তরে বায়ুপূর্ণ গহ্বরকে সাইনাস বলা হয় এবং এদেরকে প্যারানেসাল সাইনাসও বলা হয়। চার জোড়া সাইনাস রয়েছে। প্রথম জোড়া হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, বা এটি গালে অবস্থিত, ম্যাক্সিলারি গালে অবস্থিত, এবং 2 নম্বর হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এটি চোখের উপরে অবস্থিত। আর এথময়েড সাইনাস, এটি 2 চোখের মাঝখানে অবস্থান করে। স্ফ্যানয়েড সাইনাস এথময়েডের সাইনাসের পিছনে অবস্থান করে। চিকিৎসা বিজ্ঞানীরা শ্বাসনালীর সংক্রমণকে মূলত 2 ভাগে ভাগ করে থাকেন। ঊর্ধ্ব শ্বসননালীতে সংক্রমণ, ফলে নাক, কান, গলা, সাইনাস আক্রান্ত হয়, এবং নিম্ন শ্বসননালীতে সংক্রমণ, ফলে শ্বাসনালী ও ফুসফুস আক্রান্ত হয়। ঊর্ধ্ব শ্বসননালীতে সংক্রমণের উদাহরণ হিসেবে সিলিবাস মুক্ত আমাদের যে সাইনোসাইটিস এবং ওটিটিস মিডিয়া আছে, এটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। সাইনোসাইটিস কাকে বলে? সাইনাসের যে প্রদাহ হয় তাকে বলা হয় সাইনোসাইটিস। একটু আগে আমরা সাইনাস দেখছিলাম কাকে বলে, তাহলে ওই সাইনাসের যে প্রদাহ হয় তাকে সাইনোসাইটিস বলা হয়। এটা স্থায়িত্বের ক্রম অনুসারে, স্থায়িত্বের উপর ভিত্তি করে এটা 2 রকমের হতে পারে, অ্যাকিউট সাইনোসাইটিস এবং ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউটের ক্ষেত্রে এটির বিস্তৃতি হয় হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত, আর ক্রনিকের ক্ষেত্রে 2 মাসের বেশি হয়, বেশি থাকে। আচ্ছা, এখন আসো অটিটিস মিডিয়া। অটিটিস মিডিয়ার ক্ষেত্রে কানের যে কোনো অংশ সংক্রমিত হলে তাকে বলা হয় অটিটিস মিডিয়া। আর মধ্যকর্ণে
হ্যাঁ, কানের যে কোনো অংশ সংক্রমিত হলে তাকে বলা হয় অটিটিস, আর মধ্যকর্ণে হলে সেটাকে বলা হয় অটিটিস মিডিয়া। এটা 3 ধরনের হয়ে থাকে: অ্যাকিউট অটিটিস মিডিয়া 2 থেকে 4 সপ্তাহ, আর ক্রনিক অটিটিস মিডিয়া 4 সপ্তাহের বেশি, শ্রবণে ব্যাঘাত হয়। আর অ্যাডহেসিভ অটিটিস মিডিয়া কানের পর্দা অস্থির সাথে আটকে যায়, ফলে বধির হয়ে যায় ব্যক্তি এটার কারণে। এ হলো অটিটিস মিডিয়া। তাহলে মধ্যকর্ণের সংক্রমণ হলে সেটাকে কি বলা হবে? অটিটিস মিডিয়া। এখন আসো রোগের কারণ। অটিটিস মিডিয়া রোগের কারণ কি হয়? ভাইরাস জনিত কারণে হতে পারে, ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়া জনিত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার কারণে, অ্যাডিনোয়েড ফুলে গেলে, নাসাগো পরিবেশনের সম্প্রসারিত লসিকা টিস্যু, আর শিশুদের ঠান্ডা লাগলে। কাদের বেশি হয়? 4 বছরের নিচে শিশুদের, এবং যে শিশু নিচু অবস্থানে শুয়ে দুধ খাওয়ানো হয় তার ক্ষেত্রে হতে পারে। ধূমপানযুক্ত পরিবেশে বেড়ে উঠলে এই হতে পারে অটিটিস মিডিয়া। লক্ষণ দেখো, অটিটিস মিডিয়ার কি কি লক্ষণ হতে পারে? কানে ব্যথা, ঘুমাতে সমস্যা, ভারসাম্য নষ্ট, এবং জ্বরের ক্ষেত্রে 100 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। কানে কম শুনবে, পর্দা ছিঁড়ে যেতে পারে, কান থেকে তরল গড়িয়ে পড়তে পারে। তাছাড়া প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি? শিশুর আশেপাশে ধূমপান না করা, বুকের দুধ খাওয়ানো, গোসলে যেন কানে পানি না ঢুকে, অ্যালার্জিক বস্তু এড়িয়ে চলা। প্রতিকারের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা, উষ্ণ মিনারেল অয়েল কানে দেওয়া যেতে পারে। কান দিয়ে পুষ বের হলে নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হতে পারে। তাহলে দেখো এখানে প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে আমরা রোগটা হওয়ার আগে, তাই না? রোগ হওয়ার আগে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। আর প্রতিকার হচ্ছে কি, রোগ হয়ে গেছে তাহলে এরপরে আমরা কি করতে পারি। তাহলে আমরা কি করতে পারি? অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে পারি, উষ্ণ মিনারেল অয়েল কানে দেওয়া যেতে পারে, কান দিয়ে পুষ বের হলে নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। এখন আসো ধূমপায়ী এবং অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে তুলনা। ধূমপায়ীর ক্ষেত্রে কি হয়? ধূমপায়ীর এক্স-রে ফিল্ম হচ্ছে কোথাও সাদাটে থাকে, আর অধূমপায়ীর ক্ষেত্রে সেটা কালো দেখায়। ফুসফুস কেমন দেখায়? ফুসফুসে পানি জমা থাকতে পারে, আর অধূমপায়ীর ক্ষেত্রে অর্থাৎ স্বাভাবিকের ক্ষেত্রে পানি জমা থাকে না। অ্যালভিউলাই কেমন হয়? অ্যালভিউলাই গুলো অস্বচ্ছ দেখায়, আর অধূমপায়ীর ক্ষেত্রে সেটা স্বচ্ছ দেখায়, অর্থাৎ স্বাভাবিক ফুসফুসের ক্ষেত্রে সেটা স্বচ্ছ দেখায়। আর এই ধূমপান করতে গিয়ে একসময় কি হয়ে যায়? ক্যান্সারটা ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। এই হলো অধূমপায়ী এবং ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে তুলনা। এখন আসলে ধূমপান সম্পর্কিত বিভিন্ন রূপ তত্ত্ব। ধূমপানের কারণে কি কি হয়? এমফাইসেমা হয়, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে ফুসফুসের অ্যালভিউলাই ধ্বংস হয়ে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটায়, একে বলা হয় এমফাইসেমা। এমফাইসেমার ক্ষেত্রে স্বাভাবিক অ্যালভিউলাই, দেখো স্বাভাবিক অ্যালভিউলাই, আর এমফাইসেমার ক্ষেত্রে কি হয়? দেখো অস্পষ্ট, ফুসফুসগুলো অস্পষ্ট হয়ে যায়, অস্বচ্ছ। তারপর ব্রঙ্কাইটিস হয় ধূমপানের কারণে। ব্রঙ্কাসের ভিতরের প্রাচীরের প্রদাহ হলে একে ব্রঙ্কাইটিস বলা হয়। আর ধূমপান যেহেতু এখানে অনেকগুলো রোগ দেওয়া আছে, দেখো নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অ্যাজমা, এমফাইসেমা, যক্ষা রোগ, ফাইব্রোসিস ইত্যাদি রোগ হতে পারে। এখন আসো মুখ হতে মুখে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিভাবে নিতে হবে? মুখ, গলায় কিছু থাকলে তা বের করে ফেলতে হবে প্রথমে, তারপর শক্ত খাট বা টেবিলে শুয়ে রাখতে হবে, মুখে আস্তে ফু দিতে হবে যেন বুক সামান্য ফুলে ওঠে। 2 বার প্রশ্বাসের পর নাড়ি চেপে দেখবে এবং বুকের মাঝে মালিশ করতে হবে। নাড়ি স্পন্দন মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই হলো মুখ থেকে মুখে শ্বাস প্রশ্বাস। অর্থাৎ কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে আমরা এটা সাধারণত করা হয়ে থাকে। এই হলো আমাদের এই অধ্যায়ের আলোচনা।